হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএম হেলথ পার্ক। আজ আর একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। আপনি কি হঠাৎ মোটা হয়ে গেছেন বা আপনি হঠাৎ ওজন কমে যাচ্ছে, আপনি খাচ্ছেন অথচ মোটা হচ্ছে না, হার্ট রেট মনে হচ্ছে বেড়ে গেছে বা আপনি অল্প কাজে হাঁপিয়ে পড়ছেন, ঘুম ঘুম ভাব, তো তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। বর্তমানে এখন প্রচুর মানুষ, মেল এবং ফিমেল উভয়ই থাইরয়েডের বিভিন্ন সমস্যাতে ভুগছেন, অথচ মানুষ জানেই না যে থাইরয়েডটা কি। রাস্তাঘাটে প্রায় আমরা শুনতে পাই যে আমার থাইরয়েড হয়েছে, আমি থাইরয়েডের মেডিসিন খাই, কিন্তু মানুষের মধ্যে অ্যাকচুয়াল ধারণা নেই যে থাইরয়েডটা আসলে কোনো রোগ নয়। থাইরয়েড হচ্ছে একটি গ্ল্যান্ড, যেটা প্রজাপতির মতো দেখতে হয়, এটি কিনা আমাদের এই গলার মধ্যে থাকে। তো আমি ভিডিওতে শুরু করবার আগে আমি প্রথমে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা প্রথমে জানবো যে থাইরয়েডটা কি বা থাইরয়েড গ্ল্যান্ড কি, এটার ফাংশন কি, এবং কি থাইরয়েডের যে বিভিন্ন সমস্যা হয় সেগুলি কি কি, সেগুলি কত প্রকারের হয়, তার কারণ কি, তার লক্ষণ কি, সেখানটা মানে থাইরয়েড যদি বিভিন্ন সমস্যা হয় তার থেকে আমরা কিভাবে প্রতিকার পাবো, এই সমস্তগুলি আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমি জেনে নেব যে থাইরয়েড অর্থাৎ থাইরয়েড হচ্ছে একটা গ্ল্যান্ড। এরপরে হচ্ছে কি না, এই থাইরয়েডের কাজ, যে থাইরয়েড যে গ্ল্যান্ড রয়েছে আমাদের গলাতে আগেই বললাম, এর কাজ হচ্ছে মেনলি বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন করা। তার মধ্যে আপনি হয়তো শুনে থাকবেন T3 T4, অর্থাৎ আপনি এর আগে ভিডিওটি দেখার আগে হয়তো ডক্টরের কাছে গেছেন, তো ডক্টর বিভিন্ন ধরনের আপনাকে থাইরয়েড প্রোফাইল টেস্ট করতে বলেছে, অর্থাৎ ব্লাডের T3 T4 TSH এগুলো আপনি শুনেই থাকবেন। তো T3 T4 এই দুটি হরমোন যেটা কিনা আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেশন করে, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই দুটি হরমোন আমাদের বার হয়। তো এই থাইরয়েড হরমোনের কাজ, এই হরমোনের কাজ হচ্ছে আমাদের যে বেসিক মেটাবলিজম একটা রেগুলেট করে, অর্থাৎ আমাদের যে শরীরের একটা বেসিক মেটাবলিজম, সেটা কিন্তু আমাদের এই থাইরয়েডের হরমোনগুলি সেগুলো কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করে বা রেগুলেট করে। এছাড়াও অন্যান্য ফাংশন রয়েছে। তো প্রথমে আমি জানবো এরপরে যে থাইরয়েডের যে T3 T4 এগুলো মানে কি করে আমাদের রেগুলেটটা হয়, কিভাবে। এগুলি রেগুলেট হওয়ার জন্য আরেকটি হরমোন যেটা কিনা আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয়, যেটাকে কিনা TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। T3 এবং T4 এই দুটি হরমোন কতটা পরিমাণে সিক্রেশন হবে সেটা কিন্তু ঠিক করে দেয় TSH হরমোন। সুতরাং এই থাইরয়েডের ক্ষেত্রে বা থাইরয়েডের বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে TSH হরমোনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো এরপরে আমি জানবো যে থাইরয়েডের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলি বা ডিসঅর্ডারগুলি হয়, তো সেগুলি কি কি হয়, অর্থাৎ যে থাইরয়েডের সমস্যা রাস্তাঘাটে আমরা শুনতে পাই, তো মেনলি কি কি রোগ হয় থাইরয়েডের মেনলি দুটি রোগ হয়। সেগুলি কি না, যদি থাইরয়েডের হরমোন কমে যায় হাইপোথাইরয়েডিজম, এবং যদি থাইরয়েডের লেভেল বেড়ে যায় অর্থাৎ থাইরয়েডের যে হরমোনাল লেভেল বেড়ে যায় সেটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। কিন্তু মোস্ট কমন হচ্ছে এখন বর্তমানে সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ যে নরমালের তুলনায় যে থাইরয়েড বা ওই থাইরয়েডের যে হরমোনের লেভেল সেটা নরমালের তুলনায় কমে যায়, সেটাই হচ্ছে আমাদের কি না হাইপোথাইরয়েডিজম। তো প্রথমে আমি জানবো যে হাইপোথাইরয়েডিজমটা কি না। হাইপোথাইরয়েডিজম হচ্ছে ব্লাডের মধ্যে যখন আমাদের T3 T4 অর্থাৎ যে দুটি হরমোন আমাদের থাইরয়েড গ্ল্যান্ড সিক্রেশন করে, সে সিক্রেশনের পরিমাণটা যদি কমে যায়, অর্থাৎ ব্লাডে যদি বা আমাদের থাইরয়েড হরমোনের যে দুটি হরমোন বললাম সেগুলো যদি কমে যায় নরমালের তুলনায়, তখন সেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। তো এই হাইপোথাইরয়েডিজমের অনেকগুলি কারণ রয়েছে। তো প্রথম কারণ রয়েছে কি কি না, 2006 সালের আগে যে বিভিন্ন ধরনের লবণ কোম্পানিগুলি ছিল সেগুলিতে কিন্তু অনেক কোম্পানিতে আয়োডিন যুক্ত ছিল না, কিন্তু 2006 সালের পর থেকে মোটামুটি প্রায় কোম্পানিতেই লবণের যে নুন যে কোম্পানি তাতে কিন্তু এই আয়োডিনের মাত্রাটা কিন্তু ঠিক থাকে। সুতরাং এর থেকে কিন্তু একটা হওয়ার চান্স কমই থাকে আয়োডিনের অভাবে। এরপরে আমি কি বলবো যে বিভিন্ন ধরনের আমরা এখন মেডিসিন খাই, এই মেডিসিন ওভার ডোজের হয়ে যাওয়ার ফলে কিন্তু একটা হাইপোথাইরয়েডিজম হওয়ার একটা চান্স থাকে। এছাড়া যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে বিভিন্ন ধরনের সমস্যা, ক্যান্সার হয়, তো সেক্ষেত্রে থাইরয়েডের বিভিন্ন পার্ট কেটে দিতে হয় বা রিমুভ করে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা থাইরয়েড হরমোন কমে যাওয়ার চান্স থাকে, এমনকি হাইপোথাইরয়েডিজম হওয়ার একটা চান্স থাকে। এছাড়া এটা ফ্যামিলিয়াল অর্থাৎ বংশগত বলা চলে। এরপরে কি জানবো না, বিভিন্ন ধরনের সার্জারি, এছাড়া রেডিয়েশন থেরাপি অর্থাৎ যে বিভিন্ন ধরনের ক্যান্সারের হলে যে রেডিয়েশন দেওয়া হয়, এই রেডিয়েশনের ফলেও কিন্তু একটা হাইপোথাইরয়েডিজম হওয়ার চান্স থাকে।
এছাড়া চিন্তা, যদি আমরা প্রচুর পরিমাণে স্ট্রেস অর্থাৎ চিন্তাতে ভুগি, তো সেক্ষেত্রে কিন্তু একটা হাইপোথাইরয়েডিজম হওয়ার একটা প্রচুর চান্স থাকে। তো এরপরে আমি জানবো যে হাইপোথাইরয়েডিজম হয়েছে এটা আপনি বুঝবেন কিভাবে বা এর লক্ষণগুলি কি কি। মেনলি এই হাইপোথাইরয়েডিজম মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়। বর্তমানে প্রচুর মহিলা বা পুরুষ এই হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত। তো এই হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলি কি কি? আমি লক্ষণগুলির মধ্যে প্রথমে বলবো খিদে পাবে না, অর্থাৎ খিদের যে একটা ক্ষুধামন্দ, অর্থাৎ কিছু খেতে ইচ্ছা করবে না বা খিদের যে পাওয়ার লেভেলটা সেটা কিন্তু কমে যাবে। আপনি খাবেন না অথচ মোটা হয়ে যাবেন, এটা একটা। বা ওজন প্রচুর পরিমাণে বেড়ে যাবে, হঠাৎ দেখবেন আপনার ওজনটা অনেকটা বেড়ে গেছে। এছাড়া কি চুল পড়বে, অর্থাৎ মাথার মধ্যে যে চুল সেই চুলগুলি কিন্তু পড়তে শুরু করবে, ঘুম ঘুম ভাব হবে, অল্প কাজে আপনি হাঁপিয়ে পড়বেন। এছাড়া যে হার্ট রয়েছে আমাদের, যেটা কিনা পাম্প করছে আমাদের ঠিক আমার বুকের বাঁ দিকে, যেটা আমরা শুনতে পাই বা বুঝতে পারি যে হার্ট যেটা পাম্প করছে, যার ফলে সারা শরীরে ব্লাড আমাদের ছড়িয়ে পড়ছে, সেটাতে কিন্তু একটা তার যে পাম্প করার গতি সেটা কিন্তু একটা কমে আসবে। এরপরে কি না, মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডস এর সমস্যা হবে, অর্থাৎ প্রতি মাসে যে মেয়েদের পিরিয়ডস হয় সেই পিরিয়ডস এ কিন্তু একটা সমস্যা আসবে। যদি এই সমস্যাগুলির মধ্যে আপনি আক্রান্ত হয়ে থাকেন বা এই সমস্যাগুলি আপনার মধ্যে দেখা যায়, তো আমি আপনাকে সাজেস্ট করব এখনই আপনি একটা ডক্টরের পরামর্শ নিন। নাহলে কিন্তু এই যে যদি আপনি হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হন, তো এইগুলি যদি আমরা ট্রিটমেন্ট না করি বা দিনের পর দিন যদি আমরা ট্রিটমেন্ট না করে থাকি, তাহলে কিন্তু এর থেকে আরো ভয়ানক রোগ হতে পারে। যেমন না আমাদের জল জমতে পারে, হার্টের মধ্যে জল জমতে পারে, যেটাকে আমরা কি বলি না পেরিকার্ডিয়াল ইফিউশন, অর্থাৎ হার্টের মধ্যে আপনার জল জমতে পারে। এছাড়া কি না লাংস, অর্থাৎ যে শ্বাসকার্য নেওয়ার জন্য আমাদের যে ফুসফুস রয়েছে, ফুসফুসের মধ্যে জল জমতে পারে, যেটাকে আমরা বলি প্লুরাল ইফিউশন। অর্থাৎ এইগুলি হওয়ার আগেই আপনি আপনার হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েডের যে নর্মাল লেভেল সেটাকে আপনি কন্ট্রোলে রাখুন বা সেটাকে আপনি নিয়ন্ত্রণে রাখুন আপনার নিজের। তো এরপরে আমরা জানবো যে এই থাইরয়েড লেভেলটা বা থাইরয়েডের যে সমস্যা সেগুলি আমরা কিভাবে ডায়াগনোসিস করি বা কিভাবে আমরা এগুলো বুঝবো বা কি কি টেস্ট রয়েছে এইগুলি বোঝবার জন্য। প্রথমে আমি বলবো ব্লাড টেস্ট রয়েছে। অর্থাৎ ব্লাড টেস্ট বলতে কি, যে আপনি হয়তো শুনে থাকবেন যে আপনার ডক্টর সাজেস্ট করেছিল যে থাইরয়েড প্রোফাইল টেস্ট করতে, অর্থাৎ ব্লাডের মধ্যে থাইরয়েড প্রোফাইল, এর মধ্যে T3, T4, TSH এই সমস্ত টেস্টগুলি রয়েছে। এছাড়াও অনেক সময় অ্যান্টি টিপিও বডিজ টেস্টও করতে বলা হয়। এছাড়া বিভিন্ন সময় আল্ট্রাসোনোগ্রাফি করতে বলা হয় আপনার থাইরয়েড গ্ল্যান্ডের যে রয়েছে সেটা। তো এরপর আমরা জানবো যে থাইরয়েড যদি কমে যায় বা থাইরয়েডের যে হরমোন যে সেই লেভেলটা যদি কমে যায়, তো এর জন্য কি কি ট্রিটমেন্ট রয়েছে। তো এই ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের থাইরয়েডের যে মেডিসিন রয়েছে, অর্থাৎ এটা মেডিসিন বলা ভুল হবে, কেননা যে মেডিসিন বলা এই জন্য ভুল হবে, এটা হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট। অর্থাৎ আমাদের শরীরে একটা হরমোন যেটা কিনা প্রোডাকশন কম হচ্ছে, সেহেতু আমরা বাইরে থেকে সেই হরমোনটা প্রতিদিন ইনটেক করবো, অর্থাৎ মেডিসিনের মাধ্যমে সেই হরমোনটা আমরা খাবো। এটাই হচ্ছে মেনলি ট্রিটমেন্ট। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের বিভিন্ন ওষুধ পাওয়া যায়, যেটা কিনা আপনার ডক্টর এন্ডোক্রাইনোলজিস্ট আপনাকে সাজেস্ট করবে। তো ডক্টরের পরামর্শ মতো মেনে আপনি রেগুলার কিন্তু ওষুধটা আপনাকে খেতে হবে। আপনার একটা কাজ, রেগুলার আপনাকে যে মেডিসিনটা ডক্টর দেবে বা যেই ডোজে দেবে সেই ডোজে কিন্তু আপনাকে সেই মেডিসিনগুলি খেতে হবে। তো বিভিন্ন সময় বিভিন্ন লোকে বিভিন্ন রকম প্রশ্ন করে যে এই ওষুধটা কি সারা জীবন খেতে হবে বা কতদিন খেতে হবে, এই ওষুধটা না খেলে কি হবে, তো কিভাবে খাবো, এই সমস্ত বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি বা এই ধরনের প্রশ্নের উত্তরগুলি আপনি এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন। দেখুন, ওষুধটা কতদিন খেতে হবে। ওষুধটা মেনলি যতদিন আপনি ডক্টর সাজেস্ট করবে আপনাকে ততদিন আপনাকে খেতে হবে, বা মেনলি এটা এখন দেখতে পাওয়া যাচ্ছে যে থাইরয়েডের ক্ষেত্রে এই মেডিসিন গুলো যে শুরু হয় এগুলো কিন্তু আপনার লং লাইফ, অর্থাৎ প্রায় আমৃত্যু পর্যন্ত এই ওষুধটা কিন্তু আপনাকে খেতে হতে পারে। এখন আমি বলবো যে এই ওষুধটা আপনি খাবেন কখন, কিভাবে খাবেন বা খাওয়াবে আপনাকে এই ওষুধটা খেতে হবে। তো আমি প্রথমে বলবো এই ওষুধটা আপনাকে সকালে খালি পেটে খেতে হয়, বা আপনার ডাক্তারবাবু আপনাকে যেভাবে সাজেস্ট করবে আপনি সেভাবে খাবেন। তো মেনলি থাইরয়েডের ওষুধ আমরা সকালে খালি পেটে খাই। এই থাইরয়েড থাকলে অনেকের সুগার, প্রেসার এই সমস্ত বিভিন্ন ধরনের রোগও কিন্তু থাকে। তো আমি বলবো থাইরয়েডের ওষুধ খাওয়ার আধ থেকে 1 ঘন্টা পরে অন্য ওষুধগুলি খান, বা খাবার খাবেন ঠিক থাইরয়েডের ওষুধ খাওয়ার 1.5 থেকে বা 1 থেকে 1.5 ঘন্টা পরে। তাহলে কিন্তু এই যে থাইরয়েডের যে আমি ওষুধটা খেলে
এই ওষুধটা আপনার শরীরে ভালোভাবে কাজ করতে শুরু করবে। যদি আপনি এটা খেয়ে নেন, তারপরে যদি ওষুধ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে খাবার খেয়ে নেন, তাহলে কিন্তু এর যে অ্যাবজর্পশন রেট অর্থাৎ আপনার শরীরে যে কার্যকারী ক্ষমতা, সেই কার্যকারী ক্ষমতার লেভেলটা কিন্তু কমে যাবে। সুতরাং আপনি সকালে উঠে আপনার প্রথম কাজ হবে সকালে খালি পেটে আপনাকে ওই থাইরয়েডের যে ওষুধ আপনার ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন সেটা কিন্তু খেয়ে নেওয়া। তো এখন আমি বলবো থাইরয়েড হলে বা থাইরয়েডের লেভেল যেটা সেটা যদি কমে যায়, হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত হন, তো সেক্ষেত্রে আপনি কি কি খাবেন। তো এক্ষেত্রে কোনো বাধা নেই, আপনি সবকিছুই খেতে পারেন, তবে স্পেসিফিক কোনো কিছু 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 ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা কি বলে থাকি বাঁধাকপি, ফুলকপি, সয়াবিন বা কিছু মিল্ক ডেয়ারি প্রোডাক্ট সেগুলি কিন্তু খেতে মানা হয়। কিন্তু আপনার ডাক্তারবাবু আপনাকে যদি বলে থাকে যে কোনো কিছু খেতে না বা কোনো সবকিছু আপনি খেতে পারবেন, তো আপনি ডাক্তারি পরামর্শ মতো মেনে চলুন। এই ছিল হাইপোথাইরয়েডিজম। এরপরে আমরা জানবো থাইরয়েডের অন্য আরেকটি রোগ, সেটা কিনা হাইপার থাইরয়েডিজম। অর্থাৎ আমাদের যে T3 T4 অর্থাৎ যে দুটি হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বের হয়, সেটা যদি অতিরিক্ত মাত্রায় বের হয়, অর্থাৎ নর্মালের তুলনায় যদি বেশি পরিমাণে বের হয়, তখন আমরা সেটাকে বলি হাইপার থাইরয়েডিজম। বা আমাদের থাইরয়েডে ব্লাডের মধ্যে থাইরয়েডের হরমোনের মাত্রা বেড়ে গেছে। তো এটি মেনলি দুটি ভাগ আছে, একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। অর্থাৎ হাইপার থাইরয়েডিজম কিন্তু পার্মানেন্টও হতে পারে, এমনকি টেম্পোরারিও হতে পারে। তো প্রথমে আমি জেনে নেব টেম্পোরারি যে হাইপার থাইরয়েডিজম সেটা কি। অর্থাৎ আমাদের যে বললাম গলাতে যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, এটা যদি অনেক সময় ইনফেকশন হয়ে যায়, তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থাইরয়েড যে হরমোন সেগুলি ওভার সিক্রেশন হয়, যার ফলে কিন্তু আমাদের একটা হাইপার থাইরয়েডিজম হওয়ার একটা চান্স থাকে। তো এই ক্ষেত্রে আপনার টেম্পোরারি হয়ে থাকে বা ইনফেকশনের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে যেটাকে আমরা থাইরয়েডাইটিস বলে থাকি, সেক্ষেত্রে যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে 2 থেকে 3 মাস কি 4 মাস মেডিসিন খেলে তারপরে কিন্তু আপনার যে হাইপার থাইরয়েডিজমের ফলে যে লক্ষণগুলি বা অসুবিধাগুলি হচ্ছিল সেগুলি কিন্তু 2 থেকে 3 মাস পরে বা 4 মাস পরে এই যে সমস্যাগুলি আবার আপনার চলে যায় এবং আপনি নর্মাল লাইফে ফিরে আসেন। এবার আমি বলবো যে পার্মানেন্ট অর্থাৎ পার্মানেন্ট হাইপার থাইরয়েডিজমটা কি। পার্মানেন্ট হাইপার থাইরয়েডিজমটা কিন্তু আপনার থাইরয়েডের যে হরমোন সেগুলো কিন্তু বেশি সিক্রেশন হচ্ছে নর্মালের তুলনায়। সেক্ষেত্রে আপনাকে ডক্টরের পরামর্শ মেনে চলতে হবে, এমনকি এটা আপনার লং লাইফ পর্যন্ত মেডিকেশনও খেতে হতে পারে। হাইপার থাইরয়েডিজমের কারণগুলি কি কি? হাইপার থাইরয়েডিজমের কারণ মেনলি গ্রেভস ডিজিজ, যেটা কিনা একটা অটোইমিউন ডিজিজ, যার ফলে কিন্তু আমাদের এই হাইপার থাইরয়েডিজমটা হতে পারে। এছাড়া যারা হাইপোথাইরয়েডিজমে আক্রান্ত তারা কিন্তু এই মেডিসিনটা খাচ্ছেন অথচ ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না, বা থাইরয়েডের খাওয়ার পরে যে একটা রেগুলার একটা ব্লাড টেস্ট করতে হয়, থাইরয়েড প্রোফাইল করতে হয়, সেগুলি আপনি না করেই আপনি কিন্তু হাইপোথাইরয়েডিজমের মেডিসিন রেগুলার ওভারডোজে খেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটা হাইপার থাইরয়েডিজম হওয়ার একটা চান্স থাকে। তো এরপরে আমরা জানবো যে হাইপার থাইরয়েডিজম এর লক্ষণগুলি কি কি, বা কি দেখে আপনি বুঝবেন যে আপনার হাইপার থাইরয়েডিজম হয়েছে। তো প্রথমে আমি বলবো যে অ্যাপেটাইট অর্থাৎ আপনার খাবার যে খিদে, অর্থাৎ খিদেটা আপনার বেড়ে যাবে, আপনার খিদে বাড়বে অথচ আপনি খাবেন কিন্তু রোগা হয়ে যাবে। খেলে সাধারণত কি হয়, মানুষ মোটা হয়, কিন্তু এখানে আপনি বেশি খাবেন কিন্তু মোটা না হয়ে রোগা হয়ে যাবে। অর্থাৎ খিদে বেশি পাওয়া, রোগা হয়ে যাওয়া, ঘাম বেশি হওয়া, অর্থাৎ এছাড়া বেশি গরম পাবে আপনাকে। নর্মাল যে সমস্ত এমনি রোগ সাধারণ লোক রয়েছে বা সাধারণ মানুষ রয়েছে তাদের তুলনায় আপনাকে একটু বেশি গরম পাবে। এছাড়া রেস্টলেসনেস অর্থাৎ আপনার খুব একটা মনের মধ্যে অস্বস্তি বা একটা অস্বস্তির মধ্যে আপনি ভুগবেন। এছাড়া আপনার হার্ট রেট যেটা কিন্তু বেড়ে যাবে। এই সমস্ত বিভিন্ন ধরনের যে লক্ষণ বা উপসর্গগুলি আমি বললাম, এগুলি কিন্তু হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এরপর আমি বলবো যে এর যে হাইপার থাইরয়েডিজম ট্রিটমেন্ট কি, বা এর ট্রিটমেন্ট গুলি আমরা কি কিভাবে করে থাকি। কি না, অ্যান্টি থাইরয়েডিজম মেডিকেশন, যেটা কিনা আপনার ডাক্তারবাবুর প্রেসক্রাইব ছাড়া কখনোই আপনার নেওয়া উচিত নয়। এই অ্যান্টি থাইরয়েডিজমের যে মেডিকেশন সেগুলি নিজে থেকে কখনোই নেবেন না, একজন ডক্টরের পরামর্শ ছাড়া এগুলি নেওয়া একদমই উচিত নয়।
তো মেডিসিনের পাশাপাশি কিন্তু অনেক সময় সার্জারি করতে হয়, সার্জারি কিন্তু অনেক সময় বা অপারেশন করতে হয়। এছাড়া রেডিও আয়োডিন ট্রিটমেন্ট রয়েছে, যেটা কিনা এই রেডিও আয়োডিন ট্রিটমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্ট করা হয়। তো আশা করি আমি আপনাদের থাইরয়েড সমস্যা বা থাইরয়েডের কি রোগ হয় সেটা নিয়ে আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, এমনকি আপনার সবাইকে ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।